হ্যালো, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল মাননীয় শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলে প্রবেশ করেও আমার সদস্য না হয়ে ফিরে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব আর লাইক করে আমাকে একটু উৎসাহিত করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। মনে রাখবেন, আপনাদের এক একটা মূল্যবান সাবস্ক্রাইব আমার কাছে এক একটা অনুপ্রেরণা। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আমি শোনাব তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিক পর্বের ত্রিকালদর্শী অমর জীবন, জমিদার দেবদর্শন ও তারানাথ তান্ত্রিক ত্রয়ীর অলৌকিক কাহিনীর চতুর্থ পর্ব। আগের তিনটি পর্বে আপনারা শুনেছেন জয়তলা গ্রামে জমিদার দেবদর্শনের বাড়ির অতিথি হয়ে তারানাথ তান্ত্রিক দেবদর্শনকে প্রথমে লটারির নম্বর বেচে দ্বিতীয় পুরস্কার পাইয়ে দেওয়ার অলৌকিক কাহিনী। তারপর মাছ ধরার আমন্ত্রণ পেয়ে আকন্দ কাঠের নীল গণেশের দ্বারা বিরাট বড় মাছ ধরিয়ে দেওয়ার অলৌকিক কাহিনী। আজ শোনাব দেবী বিশালাক্ষী দর্শন, দেবদর্শন এবং তারানাথ তান্ত্রিকের। চলুন আর দেরি না করে শুরু করা যাক চতুর্থ পর্ব। পূর্ণিমার আলোয় চারিদিক ভেসে যাচ্ছে তেমন জ্যোৎস্না তোমরা কখনো দেখবে না। পাখিরা সকাল থেকে চারিদিকে কি সুন্দর ডাকতে আরম্ভ করে। ঈষৎ শীত শীত ভাব পরিবেশ, অথচ পুরো ঠান্ডা কিন্তু এখনো পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। পুজো মণ্ডপে বড্ড ভিড়। তাছাড়া আজ দেবদর্শনের প্রাইজ পাওয়ার ব্যাপারটা সর্বত্র উত্তেজনা তৈরি করেছে। ভূষণ রায় আর আমাকে দেখলেই লোকে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়ছে। তার চেয়ে ভিড় থেকে একটু দূরে থাকাই ভালো মনে হলো। মুখুজ্জি বাড়ির বাঁদিকে নদীতে যাবার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির। জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙে আঁকা ছবি। সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাথার ওপর দিয়ে নিঃশব্দে ডানা মেলে একটা বড় সাদা লক্ষ্মী প্যাঁচা উড়ে গিয়ে মন্দিরের চূড়োয় বসল। মন্দিরটা মুখুজ্জে পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে একটু ভগ্ন দশা প্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পুজো করে আসেন। সন্ধ্যাবেলা আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা দেবী বিশালাক্ষী সেখানে আছেন। কালো পাথরের মূর্তি, ভারী প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনেই বংশের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরের ওপর লক্ষ্মী প্যাঁচা উড়ে বসাটা একটা সুলক্ষণ বলেই মনে হলো। মৃদু পায়ের আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি কখন দেবদর্শন এসে দাঁড়িয়েছেন। হাত জোর করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে। তার মুখ উদ্ভাসিত। বললাম, প্রণামটা কি প্যাঁচাকে করলেন? দেবদর্শন হেসে বললেন, না না, দেবীকে। তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবেই, তাই প্যাঁচাকে প্রণাম করলেও কোনো অন্যায় হতো না। অন্যায় আর কি,
যে স্তরে উঠলে এই উপলব্ধি হয়, সেখানে পৌঁছলে সবাই সমান। আর পেঁচা প্রাণীটাও বেশ সুন্দর। দেবদর্শন কেবলমাত্র দুধে বৈষয়িক জমিদার নন, সে কথা আমি আগেই তোমাদের বলেছি। মানুষটার ভেতর কবিত্ব আর সৌন্দর্য মিশে গিয়ে চমৎকার একটা স্নিগ্ধ রসায়ন সৃষ্টি করেছে। তিনি বললেন, পূজা মণ্ডপে বেজায় ভিড় জমেছে। আপনাকে দেখতে পেলাম না, ঠিক বুঝেছি আপনি এখানে এসেই দাঁড়িয়ে আছেন, তাই আমিও চলে এলাম। বুঝলেন, কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখছেন। ইনি আবার একা চললেন কোথায়? এই দেখুন দেখুন কি অবস্থা। জমিদার বাড়ি থেকে বেরিয়ে এক ঘোমটা দেওয়া বউ মানুষ পথে পায়ে হেঁটে আস্তে আস্তে বিশালাক্ষী মন্দিরের দিকে চলেছেন। বোধহয় মুখুজ্জি গিন্নি হবেন। মন্দিরে প্রণাম করে তারপর পুজোর জায়গায় যাবেন। বললাম, বৌঠান না? দেবদর্শন বললেন, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির বাকি মেয়েরা কই? পেছনে হয়তো আসছে সবাই। দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের কৈঠায় বা চালাতে দাঁড়িয়ে প্রণাম সারলেন না, সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোবার সময় হয়তো উনি একটু অসুবিধা পেতে পারেন, ওনার অস্বস্তি হতে পারে। সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জে মশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আবার বলছি, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের ভেতরটা কেমন করে ওঠে। জ্যোৎস্না এত সাদা ধপধপে যে নদীর ধারের সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা যেন দিনের বেলা বলে ভুল হয়। খুব হালকা বাতাসে চরে গজিয়ে ওঠা কাশগুচ্ছ দুলছে, কটকট করে ডাকছে কি একটা নিশাচর পোকা। বয়স অল্প, বিশাল পৃথিবী, শরীর নীরব, প্রকৃতি সুন্দর, ঈশ্বর তার সিংহাসনে আসীন এবং দুনিয়ার সব কিছু ঠিকঠাক চলছে। তখন আমরা ছিলাম, পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, বুঝলে? কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল তখন। মৃত্যু ছিল আবছা জনশ্রুতি। সে বাংলাও আর নেই। আমার সেই কথাকে জীবনের পেছন দিকে ফিরে তাকিয়ে কোনো কিছু দেখারও লোক নেই, বুঝলে? যুগ যুগ ধরে শারদ পূর্ণিমার রাতের সঙ্গে উৎসবের একটা সম্পর্ক আছে বলেই কিনা জানি না, এই রাত্রিটার একটা মায়াময় রূপ আছে। দেবদর্শনের বড় গুণ, তিনি অকারণে কথা বলে পরিবেশের গাম্ভীর্য নষ্ট করেন না। কাশ ফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজনে বেশ কিছুক্ষণ পায়চারি করলাম, কিন্তু দেবদর্শনের কথা বলে পরিবেশের মাধুর্য নষ্ট একটুও করলেন না। কিছুক্ষণ পরে আমি বললাম, চলুন এবার তাহলে ফিরে যাই, পুজো তো এতক্ষণে বোধহয় শেষ হয়ে গেল। ফেরবার সময় আমাদের ডান দিকে বাঁশঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল, তার ধারে মুখুজ্জে বাড়ি, তার বাঁদিকে পথ থেকে একটু ভেতরে পূজা মণ্ডপ। পূজার জায়গায় ঢোকবার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসার পথের দিকে তাকিয়ে একটু অবাক গলায় বললেন, এ কি, এদের আজ হলো কি? বারবার কোথায় যাওয়া আসা করছে এরা? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে।
মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দিতে যাচ্ছেন। পুজো শেষ হয়ে গেলে পুরোহিত শান্তির জল আর চরণামৃত দিলেন সবাইকে। ওদিকে কয়েকজন কর্মচারী প্রসাদ বিতরণ শুরু করেছে। ছোট ছোট চেরা কলা পাতার টুকরোতে চটকে মাখা খিচুড়ি ভোগ একটু বেশি রাত্রেই শুরু হবে। বাচ্চারা শামিয়ানার নিচে ছোটাছুটি করছে, বয়স্করা নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত। আমরাও বৈঠকখানায় ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনের ভ্রু কুঁচকে রয়েছে, কিছু একটা ভাবছেন বোধহয় ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল। তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা যাচ্ছে না। হঠাৎ উনি বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালাক্ষী মন্দিরের প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কি কিছু ছিল? আপনি দেখেছিলেন? অকস্মাৎ এই প্রশ্নে একটু অবাক হয়ে বললাম, হাতে? আমি তো ঠিক... দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল, বোধহয় তাই মনে হচ্ছে। আপনার কি মনে হয়, তাই না? দেবদর্শন বললেন, আর দ্বিতীয়বারে যখন বাড়ির মেয়েদের সঙ্গে আসছিলেন তখন? হ্যাঁ হ্যাঁ, তখনই। তখন তো হাতে পুজোর একটা ডালা ছিল। কেন এই প্রশ্ন করছেন কেন আপনি? দেবদর্শন যেন একটু আপন মনেই বললেন, তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? পরে তো হাতে দেখতে পাইনি। এই সামান্য ব্যাপারে দেবদর্শন ব্যস্ত হচ্ছেন কেন ঠিক বুঝতে পারলাম না। বললাম, ডালাতেই তো রাখা ছিল, হয়তো পাশে ছিল, অন্ধকারে তো ভালো দেখতে পাইনি। তাই, হ্যাঁ, তা হয়তো হবে, অন্ধকারে বস্তায় বুঝতে পারিনি আমরা, নইলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকে, ভেবে বেশ মজা লাগলো। দেবদর্শনের মতন বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে এতক্ষণ মাথা ঘামাচ্ছেন কেন? নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে অনেক রাত হয়ে গেল। এই পরিবারে এটাই নিয়ম, বাইরের কারোর খাওয়া বাকি থাকতে বাড়ির কেউ খেতে বসেন না। আমরা বৈঠকখানাতে বসেই তামাক খাচ্ছিলাম। রাত একটা কি দেখতে হবে। রঘু এসে দেবদর্শনকে বলল, চলুন কর্তামশাই, খাবার জায়গা হয়ে গেছে। ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা পাতায় করে খাওয়া মুখুজ্জে বাড়ির রীতি। পুজোর প্রসাদ ধাতু পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, 5 ভাজা, 5 মিশালি একটা ঘন্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোড়, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বরাবর দেখছি, পুজোর ভোগ হিসাবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুত লাগে। বর্ষার দিনে যে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাবার ইচ্ছা হয়েছে, বেশ তো রেঁধে খাও, বা চড়ুই ভাতের সময়, কিন্তু এই ভোগের মতো স্বাদ সেখানে হয় না। কিশোরী বলল, তার কারণ আমাদের মনের একটা ধর্মভাব, বুঝলেন? বৃষ্টির দিনে বা যখন পৌষালায় বা হই হুল্লোড় আড্ডার ভাব, তখন যে খিচুড়ি হয়, আর পুজোর ভাব যখন থাকে সেই ভোগ রাঁধবার সময়, তার একটা স্বাদের তো পার্থক্য হবেই, নইলে একই চাল ডাল মশলার তৈরি খাবার অন্যরকম স্বাদ হবে কেন? তারানাথ বলল, তাই হবে হয়তো। যাক, গল্পটা শোনো।
মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথি খাওয়ার পরে তারপরই তারা খাবেন। আর অতিথিদের খাওয়ার সময় গৃহকর্ত্রী উপস্থিত থাকা বনেদি বাড়ির একটা নিয়মও। হয়তো তিনি কথা বলবেন না, কোনো ছোট মেয়ে বা কর্মচারীর মাধ্যমে কি লাগবে তা জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু নিজে আড়ালে দাঁড়িয়ে সমস্ত সময়টা তদারক করবেন। আমার ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল। পরপর দুবার কিছুদিনের ভেতর এসে অতিথি হওয়ায় মুখুজ্জে গিন্নি সহজ একটা মাতৃত্বপূর্ণ চরিত্রের জন্য আর লটারির প্রাইজ পাবার টিকিটে যে আমিই বেছে দিয়েছিলাম এটা রাষ্ট্র হয়ে যাওয়ায় বাড়ির সকলেই আমাকে একান্ত আপনজন বলে ভাবতে শুরু করেছিল। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে আবার ফিরে গিয়েছিলে কেন তুমি? সবাইকে নিয়ে একবার গেলেই তো পারতে। দরজার আড়ালে একটুখানি বিস্মিত নীরবতা। তারপর মুখুজ্জে গিন্নি একটু অবাক গলায় বললেন, বিশালাক্ষী মন্দিরে? সেখানে তো আমি যাইনি। হাওয়া থামিয়ে মুখ তুলে তাকালেন দেবদর্শন। যাওনি? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই তো বলছি। বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছি তখন তো তোমার সঙ্গে আমার দেখা হলো। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে। আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে কি যেন বললে। তার আগে আবার কখন এলাম আমরা? তার একটু আগে তুমি তাহলে একা বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে যাওনি? না তো, আমি, রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একবারই তো বেরিয়েছিলাম। কেন জিজ্ঞাসা করছো বলো তো? কিছু কি হয়েছে নাকি? পাত থেকে হাত তুলে ফেলেছেন দেবদর্শন। না না, কিছু হয়নি, কিন্তু আমি যে স্পষ্ট তোমার হাতে একটা। আমি একটু কেসে বললাম, ওটা বোধহয় ভুল দেখেছেন ঠাকুরমশাই। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, সে কি ঠাকুরমশাই? আপনিও তো একটু আগে আমাকে বললেন একই কথা, এখন আবার এই কথা বলছেন? আমি জোর দিয়ে বললাম, সেসব কথা পরে হবে। চাঁদের আলোয় অত ভালো করে কি কিছু দেখা যায়? কাকে দেখতে কাকে দেখেছেন? দেবদর্শন কেমন যেন হকচকিয়ে গেলেন। কিছুক্ষণ আগে ওর সঙ্গে এই নিয়ে আমার কথা হয়েছে। ওর মতো আমিও বউ ঠাকুরনকে বিশালাক্ষী মন্দিরে ঢুকতে দেখেছি, তা আমি বলেছি। কিছুক্ষণের মধ্যেই আমার এই উল্টো কথা বলায় উনি একটু বিস্মিত হয়ে গেলেন, তাতে কোনো সন্দেহ নেই। দেবদর্শন বললেন, কিন্তু আপনিও যে। ফের খেতে শুরু করে নিচু গলায় বললাম, খেয়ে নিন, পরে কথা হবে। কোজাগরী লক্ষ্মী পুজো বেশিরভাগ পূর্ববঙ্গেই পালিত হয়। দেবদর্শনের জমিদারি ঠিক পূর্ববঙ্গে নয়, বরং বেশ খানিকটা দূরেই বলা যায়। কিন্তু উৎসব আর আনন্দ করার আকাঙ্ক্ষা মানুষের এত প্রবল যে তা কোনো প্রথা কিংবা দেশকালের সীমা মানে না। উৎসব করার সুযোগ পেলে মানুষ সঙ্গে সঙ্গে সেটাকে আঁকড়ে ধরে। মুখুজ্জে বাড়ি ছাড়াও এই অঞ্চলের অনেক জায়গাতেই কোজাগরী লক্ষ্মী পুজো হতে দেখলাম। এই লক্ষ্মী পূর্ণিমার রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে তাস পাশা খেলে গল্প গুজব করে কাটিয়ে দিতে হয়। কোনো কোনো পরিবারে আবার নিজেদের মধ্যে জুয়া খেলারও রীতি আছে। মুখুজ্জের পরিবারে জুয়া খেলাটা হয় না, কিন্তু আড্ডা দিয়ে রাত জাগা হয়।
সেই উদ্দেশ্যে কয়েকজন গ্রামের বৃদ্ধ লোক দেবদর্শনের বৈঠকখানায় এসে জড়ো হয়েছেন দেখলাম। আগেই বলেছি, রঘু জমিদারের কেতাদুরস্থ কর্মচারী। সে অতিথিদের তামাক দিয়ে গেল। তাকিয়ে হেলান দিয়ে তারা জমিয়ে বসেছে। দেবদর্শনও বসতে যাচ্ছিলেন। আমি বললাম, চলুন না, বাইরে একটু ঘুরে আসি। কি চমৎকার আলো ফুটেছে। তাছাড়া দেরি করে খাওয়া হলো তো, একটু হাঁটাচলা করলে হজমটাও ভালো হবে। দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছেন। কোনো দ্বিধা না করে বললেন, ঠিক আছে, চলুন যাই। তারপর অভ্যাগতের দিকে তাকিয়ে বললেন, আপনারা একটু বসুন কেমন, তামাক খান, আমি এক্ষুনি আসছি। রাত তখন প্রায় 2:30 হবে। রূপোর চাকার মতো চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পাকুড় গাছের পেছনে। মৃদু হিমের ছোঁয়া বাতাসে কি কত কথা যেন মনে পড়ে গেল। স্বার্থ, হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধু, বাতাস মধু। মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবদর্শন আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, মুখুজ্জেমশাই, কেবল লটারির টাকা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটেছে ঠাকুরমশাই? আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দেবদর্শনকে নিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেবদর্শন উদ্গ্রীব হয়ে আমার সঙ্গে আসছেন, যদিও আমি নিজেই জানি না ঠিক কি দেখাতে নিয়ে চলেছি। তবে আমি দেখেছি কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার পূর্বানুভূতি সচরাচর নির্ভুল হয়। বিশালাক্ষী মন্দিরের পর্যন্ত মাটির সুড়িপথটায় দেখার মতো কোনো কিছু নেই। তারপর থেকেই পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে, আর একটা পুজোর মণ্ডপের দিকে। সেই দুই পথের সংযোগস্থলেই বিশালাক্ষী মন্দির। ভাগ হওয়ার জায়গা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখে পড়ল সারি সারি পায়ের ছাপ। সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক তেমনি। বাড়ির মেয়েরা চালবাটা কিংবা খড়িমাটি গুলে যেমন মা লক্ষ্মীর পা আঁকে, অনেকটা সেই রকম। পার্থক্য এই, পুজোর জন্য আলপনা হিসাবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া হয়, মানে পাশাপাশি হয়। দেখলে মনে হয় যে কেউ কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিল। আর এই যে পায়ের ছাপ, এই ছাপ একটা অন্য রকম। এ হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা। দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম কেবল মন্দিরের গর্ভগৃহে ঢোকার দরজার সামনে পায়ের ছাপটা এক জোড়া হয়ে গেছে। অর্থাৎ যার এই ছাপ, তিনি এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছিলেন। সিঁড়ি বেয়ে আমরা দুজনে মন্দিরের চাতালে উঠে গেলাম। শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন। তার চোখে জল। বললেন, ঠাকুরমশাই, আমি যা ভাবছি তা কি সত্যি? ঠিক তাই মুখুজ্জেমশাই, ঠিক তাই। শুধু আপনার নয়, আমার জীবনও ধন্য। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ। এবার রাত ফুরিয়ে আসছে। হেমন্তের শেষ রাত্রিরে আকাশ, বাতাস আর পৃথিবী যেন কেমন এক রূপকথার দেশে পরিণত হয়েছে। বাঁশপাতায় ফাঁক দিয়ে আসা রাত্রি শেষের জ্যোৎস্না, ঈষৎ শীতের ছোঁয়া, আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ফেরা লোকজনদের গলার মৃদু গুঞ্জন পরিবেশকে আরও যেন অবাস্তব আর অপার্থিব করে তুলেছে।
এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয়, এখন সব কিছুই ঘটতে পারে। মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুছলেন দেবদর্শন। বললাম, সব মানুষ ভাগ্যবান নয়, কোনো কোনো মানুষ ভাগ্যবান। ক্ষমতা, টাকা পয়সা এসব অনেকেই থাকে, কিন্তু আপনার জীবনে আজ যা ঘটলো তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে মুখুজ্যেমশাই। যাকে আজ দেখেছেন তিনি আপনার স্ত্রী নন, তিনি। আমি চুপ করতেই দেবদর্শন বললেন, কে তিনি? বলুন ঠাকুরমশাই, কে তিনি? তিনি স্বয়ং দেবী, স্বয়ং দেবী বিশালাক্ষী। আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন। দেবদর্শন বললেন, এখান দিয়ে তিনি হেঁটে গেছেন, এই তার পদচিহ্ন। আমার স্ত্রীর রূপে তিনি দেখা দিলেন কেন? তবে কি? এর আর কি উত্তর দেব? বললাম, মায়েরা সকলেই দেবী। মাটির পিল সুজের ওপর মাটির তৈরি ঘিয়ের প্রদীপ জ্বলছে মন্দিরের ভেতরে। অন্যদিন ছোট মাপের রেড়ির তেলের প্রদীপ জ্বলে, সেটাও পাশেই রাখা আছে। সন্ধ্যাবেলা নিত্য পুজোর পর জেলে দেওয়া হয়, এখনো তা জ্বলছে। সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রস্তরময়ী প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে, এবং এবং দেবীর মূর্তির ডান হাতে একটা ডাঁটিওলা তাজা পদ্ম। একেবারে তার কোনো প্রশ্ন থাকে না, আর কোনো প্রশ্নই যেন নেই। আমি এবং দেবদর্শন করজোড়ে দেবীকে প্রণাম জানালাম। দু হাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেবদর্শন। তারপর পিছন ফিরেই বললেন, এ কি, এ কি? পদচিহ্ন আর নেই। শুধু চাতালেই নয়, সিঁড়ির ধাপে ধাপে এবং সুড়িপথে শ্বেত সংকেতে আকাশেই দেবীর পায়ের ছাপ আর কোথাও নেই। দেবী আমাকে এবং গৃহস্বামীকে জানিয়ে দিতে এসেছিলেন যে তার আবির্ভাব ঘটেছিল। না ঘুমিয়েই সারা রাত কাটিয়ে দিলাম। সকালে নদী থেকে স্নান করে এসে বৈঠকখানায় বসলাম। একটু পরে দেবদর্শনও ভেতর বাড়ি থেকে এসে বসলেন। তারও স্নান হয়ে গেছে। রঘু এসে তামাক দিয়ে গেল। দেবদর্শনের মুখে চোখে দিব্যানুভূতির উদ্ভাস। ইনি যেন আর ঠিক কালকের সেই মানুষ নয়। আজ যেন তিনি অনেক বেশি সৌম্য, অনেক বেশি গভীর। বললাম, এবার যে আমাকে যেতে হবে মুখুজ্যেমশাই, অনেক দিন হয়ে গেল, আবার পথ আমায় ডাকছে। দেবদর্শন চমকে উঠে বললেন, সে কি, চলে যাবেন কেন? হেসে বললাম, ভাই শোনো শোনো, পরিব্রাজকের এক জায়গায় বেশি দিন থাকতে নেই, তাতে আসক্তি জন্মায়। এই যে আপনার সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব এই পর্যন্তই ভালো। এর চেয়ে বেশি গভীরতা হলে তা বন্ধন হয়ে যায়, পায়ে বেড়ি পড়ে যাবে, বুঝলে? দেবদর্শন চুপ করে তামাক খেতে লাগলো। বললাম, কথাগুলো একটু নিষ্ঠুর শোনাচ্ছে না? দেবদর্শন কিছু বললেন না। রাগ করবেন না, জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূঢ় হলেও সত্য। এক জায়গায় থেকে জীবন কাটাবো এমন ইচ্ছা থাকলে তো বাড়িতেই থাকতাম। মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করতাম না। ভালোবাসা, বন্ধুত্ব, প্রীতির সম্পর্ক এসব খুব ভালো জিনিস, কিন্তু যে মোহ আবরণ মহত্তর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে, তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে বেরিয়ে পড়তেই হবে। আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়ছি, এবার যেতেই হবে।
দেবদর্শন তামাক খেতে লাগলেন। খোলা দরজা দিয়ে সকালের আলোয় উজ্জ্বল আমবাগান বাঁশবাগান দেখতে পাচ্ছি। সুরিপত্রা দিয়ে জাল কাঁধে গান গাইতে গাইতে একজন জেলে চলে গেল। আজকাল ছেলেদের স্কুলের পড়ার বইতে যেমন পাড়াগাঁয়ের বর্ণনার সঙ্গে কবিতা থাকে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, ঠিক তেমনি আজকাল ছাত্রদের ছবি এঁকে আর কবিতা লিখে বোঝাতে হয় গ্রাম কেমন ছিল, বাঁশঝাড় কাকে বলে। না না, হেসো না বুঝলে, সত্যিই তাই। কলকাতা শহরে মোটর গাড়ি চেপে মানুষ হয়েছ, এবং এমন বড় লোকের সব ছেলেপুলেরাও আছে যারা কোনোদিন গ্রামই দেখে, বুঝলে। আর কি বলবো তোমাদের, তোমরা তো কথাই শোনো না। মজার কথা কি জানো, এদের অনেকেই আদি বাড়ি কিন্তু গ্রামে। এক বা দু পুরুষ আগে এদের বংশের কেউ একজন হয়তো বেশি উপার্জনের লোভে কোনো সুবিধার থেকে গ্রাম থেকে বেরিয়ে এসে শহরে বাসা বেঁধেছিল। তার দেখা দেখি আরো অনেকে। এদের গ্রামের প্রাচীন ভদ্রাসন ভেঙে পড়ছে, কার্নিশে বট অশ্বত্থের চারা, উঠোনে আগাছা জন্মাচ্ছে, কিন্তু দরজায় কড়ায় তালা আটকানো আছে এখনো। এসব বংশের ছেলেপুলেরা এখন বড় বড় চাকরি করছে, কেউ বালিগঞ্জ, কেউ ভবানীপুরে আছে। কিশোরী বলল, আমি কিন্তু একটা পরিবারকে জানি যারা প্রতি বছর নিয়ম করে অন্তত একবার গ্রামের বাড়ি যায়, জানেন। তারানাথ হেসে বলল, ওরকম দু একটা উদাহরণ দিলে তো আর সত্য বদলাবে না। আমিও জানি কেউ কেউ আছে যারা সাধারণত দুর্গাপুজোর আগে গ্রামের বাড়িতে বছরে একবার ফিরে যায়, লোক লাগিয়ে আগাছা বা জঙ্গলগুলোকে পরিষ্কার করায়, সম্ভব হলে একবার হালকা করে চুনকাম্য করায়, তারপর ধুমধাম করে দুর্গাপুজো করে দেওয়ালির পর আবার কলকাতায় ফিরে আসে। এবার আমি বললাম, সে তো ভালো কথা, এ তো আনন্দেরই কথা, এতে নিন্দার কি আছে? বছরে অন্তত একবার তো তার দেশের বাড়িতে যায়। তারানাথ বলল, জিনিসটা অত হালকাভাবে দেখো না, বুঝলে। এরা সবাই যে জন্মভূমির টানে যায় এমন কিন্তু নয়। কেউ কেউ গরিব গ্রামবাসী আর শরিকদের কাছে নিজের ঐশ্বর্য বৈভব দেখাতে যায়। একটু থেমে একটা পাসিং শো ধরালো তারানাথ। মৃদুমন্ড টান দিয়ে সিগারেটে 1/4 শেষ করে নারকোলের মালায় ছাই ঝেড়ে সে বলল, আগে মানুষ অনেক বেশি ধর্মভীরু ছিল, শত কষ্ট ভদ্রাসন ছেড়ে কোথাও যেতে চাইতো না। আর এখন আর ওসব আবেগকে কেউ প্রশ্রয় দেয় না, বুঝেছ। উপার্জনের লোভে কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে, কারো কোনো শেকড় নেই। মানুষ এখন কিরম যেন হয়ে যাচ্ছে, সমাজ দিনে দিনে শিথিল হয়ে পড়ছে। তারানাথ আবার বলতে শুরু করলো। আলবলয় নল মুখ থেকে সরিয়ে দেবদর্শন জিজ্ঞাসা করলেন, কবে যাবেন ঠাকুরমশাই ঠিক করলেন? দেখি, কাল তো আর হবে না, পরশু নাগাদ রওনা দেব। আজ একটু বাদ থেকেই কৃষ্ণপক্ষের প্রতিপদ পড়বে। কোথাও যাওয়ার পক্ষে এই তিথিটা শুভ নয়। দ্বিতীয়া পড়তে পড়তে কাল দুপুর গড়িয়ে যাবে, বিকেলের দিকে, আর তখন তার সময়টা একটু ভালো হবে। কিন্তু তখন আর কোথায় যাব? 2 মাইল হাঁটতে না হাঁটতেই অন্ধকার নেমে আসবে। হেমন্তের ছোট দিন। দেবদর্শন একটা আরামের নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাবা, তাহলে কালকের দিনটা অন্তত পক্ষে তো আমাদের হাতেই রইল। জিজ্ঞাসা করলাম, ভূষণ রায়ের কথা মতো লটারির টিকিটটা বোধহয়
মাসখানেকের মধ্যেই হাতে পেয়ে যাবেন। টাকা দিয়ে কি করবেন ঠিক করলেন মুখুজ্জেমশাই? এখনো পাকাপাকিভাবে কিছু ঠিক করিনি জানেন। তবে প্রথমে তো বাড়িটা মেরামত করব। বাড়ির মায়া বড় মায়া জানেন। পিতৃপুরুষের এত বড় বাড়ি, সবটা ভালোভাবে সারাতে হয়তো পারবো না। 25-30 হাজার টাকা খরচ করতেই পারি, একটু হালকা মেরামত আর কি, যাতে আবার দেড় দু পুরুষ অন্তত বসে চলে। তারপর উত্তরাধিকারদের একটু তো চিন্তা ভাবনা করতেই হবে। আমার অবর্তমানে কি হবে সেটাই আমি ভাবছি, যদি কোনো অসুবিধায় পড়ে ছেলেরা। তিনিও গত হলে তারপর কি হবে এই চিন্তায় তিনি খুব যেন কিরকম একটু চিন্তিত হয়ে গেছিলেন। আর শুনুন, ভূষণ রায়কে দেব 5,000 টাকা। বাকি টাকা সম্বন্ধে এখনো আমি কিছু ভাবিনি। আগে হাতে আসুক, তারপর চিন্তা করব কি কি করব। তবে বিশ্বাস করুন ঠাকুরমশাই, টাকা পেয়ে এইটাই আমার একটা বড় আনন্দ যে আমি পুরস্কারটা পেয়েছি, আর কিছু নয়। কিন্তু ঈশ্বর আমার মুখ রক্ষা করেছেন। ছেলেদের কিছু দেবেন না আপনি? না ঠাকুরমশাই, সেভাবে কিছু দেব না। আমার সংসারে ওদের কোনো অভাব নেই, আর আমি না থাকলে সবই তারা দুভাই পাবে। তবে দুজনকেই আমি নবদ্বীপে রেখে আশ্চর্য সমস্ত কিছু, যত ভালো ভালো পড়ানো হয় আচার্য স্তরে, ন্যায় কাব্য ব্যাকরণ সব আমি পড়িয়েছি। শিগগিরই হয়তো ওরা বাড়িতে টোলও খুলতে পারে। অর্থের গৌরব নিম্নমানের এবং ক্ষণস্থায়ী। আমি চাই ওদের পাণ্ডিত্যের গৌরব হোক, অর্থের নয়। পরের দিন দুপুরবেলা খাওয়ার সময় আমাদের দুজনকে পরিবেশন করলেন স্বয়ং দেবদর্শনের স্ত্রী। সেই পরাতের মতো বিশাল কাঁসার থালায় ভুরভুরে খাঁটি গাওয়া ঘি গন্ধওয়ালা পোলাও, ঘন মুগের ডাল আর বেগুন ভাজা, তার সঙ্গে 4 রকমের মাছের পদ। বললাম, করেছেন কি মুখুজ্জেমশাই, এত কি খাওয়া যায়? অতিথিয়তার তো একটা সীমা আছে। দেবদর্শন বললেন, কিচ্ছু নয় ঠাকুরমশাই, কিচ্ছু নয়। আবার কবে আসবেন তার তো কোনো ঠিক নেই। বাড়ির মেয়েরা যত্ন করে আজকে রান্না করেছে আপনার জন্য, খেয়ে নিন, খেয়ে নিন। মুখুজ্জে গিন্নিকে এর আগে ভালো করে আমি কখনো দেখিনি। আমি স্বাভাবিক সংকোচের জন্য সরাসরি কখনো তাকাইও নি। তিনি বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে মাথার কাপড় একটু টেনে ধরে রাখতেন। আজ খেতে বসে দেখলাম মুখটা তুলে একবার তাকালাম তার দিকে। তাকিয়েই অবাক হয়ে গেলাম। পদ্ম পলাশাক্ষী কথাটা সংস্কৃতের দেবতার বা দেবীদের স্তরে প্রচলিত আছে। বাংলার অখ্যাত এক পাড়াগাঁয়ে পরন্ত জমিদার বধূর যে এমন দেবীর মতো আয়ত্ত পদ্ম করার সুলোচন, তা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। অতসী ফুলের মতো গায়ের রং, কোকড়া চুল, সূর্যের গোলকের মতো উজ্জ্বল লাল রঙের টিপ, আর তার নিচে গভীর মাতৃত্বে পরিপূর্ণ এই দুটি টানা টানা বিশাল চোখ। হ্যাঁ, জগদ্ধাত্রীর মতো রূপী বটে। তিনিও ক্ষণিকের জন্য আমার দিকে তাকিয়ে বাৎসল্যের মৃদু হাসি হাসলেন। পরক্ষণেই আমি লজ্জা পেয়ে চোখটা নাবিয়ে নিলাম। একটু দেরি করে হলেও সেদিন চাঁদ উঠল ভারী চমৎকার। নদীর ধারে বেরিয়ে বাঁশবনের পাশ দিয়ে বিশালাক্ষী মন্দিরের খোলা দরজা দিয়ে একবার দেবীকে প্রণাম করে মুখুজ্জে বাড়িতে এলাম। বৈঠকখানায় বসে আমাকে তামাক খাওয়াচ্ছেন দেবদর্শন। আমাকে দেখে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন, বসুন। ওরে রঘু, আরেকটু দে না তামাক ঠাকুরমশাইকে।
তামাক এলো, টান দিতে লাগলাম। আগামীকাল এই সময় কোথায় আছি কে জানে। সত্যি মায়া পড়ে যাবার আগেই আমার চলে যাওয়া উচিত ছিল। দেবদর্শন বললেন, যাবেন তো, কাল দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। একটা তো রাত, একটু থাকতে পারবেন না? এখন বলুন, রাত্রিরে কি খাবেন, মাংস না অন্য কিছু? হেসে বললাম, ও কথা এখন থাক না। দুপুরে যা ঠেসে খাইয়েছেন, রাত্রিরে আর খেতে পারবো বলে মনে হয় না। রান্নাও হয়েছে চমৎকার। সবই বুঝি বউ ঠাকুরনের রান্না না? দেবদর্শন একটা স্মিত হাসি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আজ সব রান্নাই অতিথিদের জন্য আমার স্ত্রী রেঁধেছেন। বললাম, সবচেয়ে ভালো হয়েছিল পোলাওটা, জানেন। গাওয়া ঘি আর মশলা সব দোকানেই তো পাওয়া যায়, কিন্তু সে তো যে কেউ কিনে আনতে পারে। এমন সুন্দর পোলাও রাঁধতে পারে কজন? দেবদর্শনের আলবলো টানার শব্দে হঠাৎ যেন একটু ছেদ পড়ল। আমার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, পোলাও? কিন্তু আজ দুপুরে তো পোলাও রান্না হয়নি। কি বলছেন আপনি? আমি তো আপনার পাশেই বসে খেলাম। আপনি কি খেলেন? দেবদর্শন বললেন, কেন, সাদা ভাত। চালটা অবশ্য খুব ভালো ছিল, রামচন্দ্রপুর থেকে আনানো তো 1 নম্বরের বাসমতি চাল। কিন্তু তা সে যত ভালোই হোক না কেন, পোলাও তো ছিল না সেখানে। আপনি কি খেয়েছেন, সাদা ভাত? অবশ্যই, কারণ সাদা ভাত ছাড়া তো আজ কিছু রান্না হয়নি। হেসে বললাম, এবার পুজোর সময়টা ভালোই কাটলো মুখুজ্জে মশাই, বলুন। শুধু টাকার কথা বলছি না, লটারিতে অর্থগম প্রতি বছরই কারো না কারোর হয়, কিন্তু এবার আমি গড়ের তোপ শুনলাম। আপনিও তো শুনলেন। স্বয়ং দেবীকে পায়ের ছাপ ফেলে হেঁটে যেতে দেখলেন। আর আজকের এই পোলাওয়ের ব্যাপারটা? দেবদর্শন মুখ থেকে নলটা সরিয়ে বললেন, আচ্ছা, আর অমর জীবনের ব্যাপারটা? তার তো কোনো ব্যাখ্যা হলো না। কোথা থেকে এসেছিল সে, কোথায় বা গেল, কী বা তার পরিচয়? আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন ঠাকুরমশাই? এর উত্তর শুধুমাত্র ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ ঠাকুরই দিতে পারবেন। অবশ্যই এর উত্তর জানতে গেলে আপনাদের শুনতে হবে আগামী পর্বে। আগামী পর্বেই লুকিয়ে আছে সমস্ত কিছু। আর হ্যাঁ, যাবার আগে একবার আবার মনে করিয়ে দিই আপনাদের, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন আপনারা। চেষ্টা করুন যেন সদস্যরা হয়ে আপনারা আমার কাছে যে যে সময় আমি যে যে গল্পগুলো দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। যদি ভালো লাগে তাহলে একবার একটু ছোট্ট করে লাইক করে দেবেন। আজ তাহলে এইটুকুই। আর একটা কথা, আপনারা যদি ভালো কোনো অলৌকিক কাহিনী বা গল্প জেনে থাকেন বা কোনো গল্প লিখে থাকেন, তাহলে আমাকে পাঠাতে পারেন। আমি তাহলে সেগুলি আপনাদের নাম সহ পাঠ করে শোনাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।